৪৮ দলের বিশ্বকাপ, ৩ আয়োজক দেশ, সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তবু চমকটা অন্য জায়গায়। কিছু ঐতিহ্যবাহী, পরিচিত, এমনকি তারকায় ভরা দলও মূল পর্বে জায়গা করতে পারেনি। প্রশ্ন হলো, এটা কি শুধু খারাপ ফর্মের ফল, নাকি বিশ্ব ফুটবলের শক্তির মানচিত্রই বদলে যাচ্ছে? আজকের বিশ্লেষণে আমরা দেখব কোন দলগুলো বাইরে থাকছে, কেন থাকছে এবং এর বড় বার্তা কি। 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসরগুলোর একটি। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। স্বাভাবিকভাবেই অনেকের ধারণা ছিল এত বড় টুর্নামেন্টে অন্তত বড় ফুটবল শক্তিগুলোকে বাদ পড়তে হবে না, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো সংকেত দিচ্ছে। এই আলোচনায় যে দলগুলোকে সবচেয়ে বেশি মিস করার কথা বলা হচ্ছে তাদের মধ্যে আছে চিলি, ডেনমার্ক, নাইজেরিয়া, পোল্যান্ড, ক্যামেরুন, ইতালি, রাশিয়া, হাঙ্গেরি, সার্বিয়া ও ওয়েলস। অন্যদিকে ইরান শেষ পর্যন্ত জায়গা নিশ্চিত করলেও তাদের পথ মোটেই সহজ ছিল না। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বিশ্বকাপ বড় হয়েছে কিন্তু বাছাই পর্বের নির্মমতা কমেনি। আর এখানেই শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। দক্ষিণ আমেরিকার দিকে তাকালে সবচেয়ে বড় হতাশার নাম চিলি। কয়েক বছর আগেও তারা ছিল মহাদেশের অন্যতম ভয়ঙ্কর দল। 2015 এবং 2016 সালে টানা 2 কোপা আমেরিকা জিতে দলটি নিজেদের এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর্তুরো ভিদাল, অ্যালেক্সিস সানচেজ, গ্যারি মেডেল, ক্লদিও ব্রাভো, এই প্রজন্ম শুধু সফলই ছিল না, তারা চিলির ফুটবল পরিচয়টাই বদলে দিয়েছিল। কিন্তু ফুটবলের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সাফল্যের পর নতুন প্রজন্ম তৈরি করা, আর সেখানেই চিলি পিছিয়ে গেছে। পুরনো তারকারা বয়স্ক হয়েছেন, কিন্তু সেই মানের নতুন কোনো দল গড়ে ওঠেনি। ফলাফল বাছাই পর্বে তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে চলে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় শুধু একটি দলের বাদ পড়া নয়, এটি আসলে দক্ষিণ আমেরিকান ফুটবলের বড় এক শিক্ষা। গোল্ডেন জেনারেশন যত শক্তিশালী হোক, বয়সের বিকল্প নেই। পরিকল্পিত যুব উন্নয়ন ছাড়া বড় দলও খুব দ্রুত মাঝারি দলে নেমে আসতে পারে। কিন্তু ইউরোপের চিত্র আরও বেশি কঠিন, কারণ সেখানে শুধু বড় নাম থাকলেই চলে না। ইউরোপের তালিকায় সবচেয়ে বড় শিরোনাম অবশ্যই ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি যদি সত্যিই টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করে, তাহলে সেটিকে আধুনিক ফুটবলের অন্যতম বড় ব্যর্থতা বলতেই হয়। 2006 সালে শিরোপা জয়ের পর ইতালির পতন থামছে না, এই কথাটা এখন আর অতিরঞ্জন নয়। দোনারুম্মা, সান্দ্রোস তোনালি, মইসো কিনের মতো পরিচিত নাম থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালি আবারও লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এখানে সমস্যা শুধু ফলাফলের না, ইতালির মতো দেশের জন্য বিশ্বকাপ মিস মানে ট্যাকটিক্যাল পরিচয়, কোচিং মডেল, লিগ কাঠামো এবং দলীয় দলের পুনর্গঠন সবকিছু নিয়ে প্রশ্ন। ডেনমার্কের ব্যর্থতা কম তাৎপর্যপূর্ণ নয়। 1992 ইউরো জয়, 1998 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ইউরো 2020-এর সেমিফাইনাল, ডেনমার্ক প্রমাণ করেছে তারা বড় মঞ্চে লড়তে জানেন। ক্রিশ্চিয়ান এরিকসেনকে ঘিরে আবেগ, রাসমুস হয়লুন্ডের মতো নতুন প্রজন্ম, মিকেল দামসগার্ডের মতো আক্রমণভাগ, সব মিলিয়ে দলটি বিশ্বকাপে থামার মতোই মনে হচ্ছিল। কিন্তু সমস্যা হয়েছে শেষ ধাপে। বাছাইয়ের চাপ সামলে প্লে অফে উঠেও তারা টিকিট নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ প্রতিভা ছিল কিন্তু ক্লিনিক্যাল সমাপ্তি ছিল না। পোল্যান্ডের ক্ষেত্রে বিষয়টি আরও আবেগী, কারণ তাদের আলোচনার কেন্দ্র রবার্ট লেভানডোভস্কি। 1 দশকের বেশি সময় ধরে তিনি পোলিশ ফুটবলের মুখ। সঙ্গে ছিলেন প্রিয়তম জিলিনস্কি, ইয়াকুব কিওভিওরের মতো খেলোয়াড়। তবুও বড় মুহূর্তে পোল্যান্ড ফল বের করতে পারেনি। আর যদি এটি লেভানডোভস্কির শেষ বিশ্বকাপের সুযোগ হয়ে থাকে, তাহলে এটি শুধু দলীয় ব্যর্থতা নয়, এক অধ্যায়ের শেষও বটে। হাঙ্গেরির গল্পটা অন্যরকম। সাম্প্রতিক বছরগুলোতে দলটি ইউরোপীয় ফুটবলে আবার জায়গা করে নেওয়ার চেষ্টা করেছিল। ডোমেনিক সোবোসলাইকে ঘিরে নতুন আশা তৈরি হয়েছিল, কিন্তু শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে সব হিসাব এলোমেলো হয়ে যায়। বিশেষ করে শেষ ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ 10 মিনিটে ম্যাচ হাতছাড়া করার ঘটনা দেখিয়ে দেয় এই স্তরে ম্যাচ ম্যানেজমেন্টই অনেক সময় ভাগ্য নির্ধারণ করে। সার্বিয়ার ব্যর্থতা আরও বেশি হতাশার, কারণ কাগজে কলমে তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী ছিল। দুশান ভ্লাহোচিভ, আলেকজান্ডার মিত্রোভিচ, ফিলিপ কোস্তিস, এই আক্রমণভাগ নিয়ে অন্তত বিশ্বকাপে জায়গা পাওয়ার কথা ছিল। কিন্তু সার্বিয়া পুরনো সমস্যায় আবার সামনে এসেছে। ধারাবাহিকতার অভাব, বড় ম্যাচে গোল না পাওয়া, মাঝ মাঠে নিয়ন্ত্রণ হারানো এবং প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া, সব মিলিয়ে তারা পিছিয়ে পড়ে। ওয়েলসের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল নেতৃত্ব শূন্যতা। 2022 বিশ্বকাপে 64 বছর পর ফিরে এসে তারা ইতিহাস গড়েছিল, কিন্তু গ্যারেথ বেল অবসর নেওয়ার পর দলটি যেন দিক নির্দেশনা হারিয়ে নিজেদের চরিত্রই হারিয়ে ফেলে। ড্যানিয়েল জেমস, হ্যারি উইলসন, ব্রেনার্ড জনসনের মতো প্রতিভা থাকলেও বড় মুহূর্তে কেউ সেই কেন্দ্রীয়
নেতৃত্ব দিতে পারেনি। এর ফলে বিশ্বকাপের বাইরে থাকা। আপনার কি মনে হয়, ইউরোপের এসব দলের সমস্যা কেবল ফর্মের, নাকি ফেডারেশন ও দল গঠনের গভীর সংকট? কমেন্টে জানাতে পারেন। আফ্রিকান ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত অনুপস্থিতির নাম নাইজেরিয়া। 1994 বিশ্বকাপের পর থেকে বহুবার তারা বিশ্বমঞ্চে নিজেদের শক্তি দেখিয়েছে। বর্তমান দলে ভিক্টর ওসিমেন এবং আফ্রিকার বর্ষসেরা আদেমোলা লুকম্যানের মতো খেলোয়াড় থাকলে সাধারণভাবে প্রত্যাশা থাকেই যে দলটি অন্তত জায়গা করে নেবে। কিন্তু বাছাই পর্বে নাইজেরিয়ার সমস্যা ছিল অপ্রত্যাশিত জায়গায় পয়েন্ট হারানো। বড় দলগুলো অনেক সময় শিরোনাম হারে না, তারা বাদ পড়ে ছোট ছোট ড্র এবং স্লিপ অ্যাপে। নাইজেরিয়ার ক্ষেত্রেও সেটাই দেখা গেছে। ক্যামেরুনের বাদ পড়া আফ্রিকান ফুটবলের ঐতিহাসিক দিক থেকে আরও বড় ধাক্কা। 1990 বিশ্বকাপে রজার মিলারদের নেতৃত্বে তারা যে উত্তরাধিকার গড়েছিল সেটি এখনও বিশ্বকাপ স্মৃতির অংশ। বর্তমান স্কোয়াডে আন্দ্রে ওনানা, ব্রায়ান ওমেবেউ, কার্লোস বালেবা নাম ছিল সম্ভাবনাও, কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স আসেনি। আফ্রিকার জন্য এ বার্তা খুব পরিষ্কার। ব্যক্তিগত তারকা থাকা আর দল হিসেবে সফল হওয়া এক কথা নয়। সংগঠন, কোচিং, ম্যাচ ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তা, এই চারটি জায়গায় সামান্য দুর্বলতা থাকলে বাছাই পর্বে বড় নামও ধাক্কা খায়। কিন্তু এখানে আলোচনায় আসে একেবারে আলাদা ধরনের একটি কেস, রাশিয়ার অনুপস্থিতি মূলত ক্রিয়াগত ব্যর্থতার গল্প নয়। ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ফিফা ও উইফার প্রতিযোগিতা থেকে তারা বাইরে রয়েছে। অর্থাৎ রাশিয়া মাঠে হেরে বাদ পড়েনি, তারা আসলে যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। 2018 বিশ্বকাপে সফল আয়োজক এবং কোয়ার্টার ফাইনালিস্ট একটি দেশের জন্য এটি একটি বিশাল পরিবর্তন। এখানে বড় শিক্ষা হলো আন্তর্জাতিক রাজনীতি এখনও ফুটবলকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা অনেক সময় খেলাকে আলাদা দুনিয়া ভাবি, কিন্তু বাস্তবে রাষ্ট্রনীতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অবস্থান এসবই জাতীয় দলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই সম্পূর্ণ উল্টো উদাহরণ ইরান। বিভিন্ন রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা এবং প্রস্তুতি ঘিরে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তারা শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এই কেস দেখায় বাইরের চাপ থাকা সত্ত্বেও মাঠের লক্ষ্য ধরে রাখা সম্ভব যদি কাঠামো ভেঙে না পড়ে। অর্থাৎ একদিকে রাশিয়া দেখাচ্ছে রাজনীতি কীভাবে অংশগ্রহণ বন্ধ করে দিতে পারে, অন্যদিকে ইরান দেখাচ্ছে রাজনৈতিক চাপের মধ্যেও প্রতিযোগিতামূলক থাকা যায়। কিন্তু এখানেই আরও বড় প্রশ্ন, এই অনুপস্থিতি কি 2030-এর আগে বড় পুনর্গঠন ডেকে আনবে? যেসব দল এবার বাইরে তাদের জন্য এখন পরবর্তী কাজ খুবই স্পষ্ট। শুধু কোচ বদলালে হবে না, দরকার বয়সভিত্তিক উন্নয়ন, স্কাউটিং নেটওয়ার্ক, ফেডারেশন সংস্কার এবং বড় ম্যাচে মানসিক প্রস্তুতির জন্য পদ্ধতি। ইতালির জন্য এটি সিস্টেম মেরামতের সময়, চিলির জন্য নতুন প্রজন্ম গঠনের সময়, নাইজেরিয়া ও ক্যামেরুনের জন্য প্রশাসনিক স্থিতিশীলতা জরুরি। ওয়েলসকে বেল পরবর্তী পরিচয় খুঁজে নিতে হবে। আর রাশিয়ার ভবিষ্যৎ এখন পুরোপুরি ক্রিয়ার বাইরে থাকা বাস্তবতার উপর নির্ভর করছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু যারা খেলবে তাদের গল্প নয়, যারা খেলতে পারল না তাদের গল্প। 48 দলের টুর্নামেন্টও যদি ইতালি, চিলি, নাইজেরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, ক্যামেরুন, হাঙ্গেরি, সার্বিয়া আর ওয়েলসের মতো দল বাইরে থাকে, তাহলে বোঝা যায় বিশ্ব ফুটবলের জায়গা ধরে রাখা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। নাম, ইতিহাস, তারকা কিছুই আর নিশ্চয়তা দিচ্ছে না। এই পুরো তালিকায় কোন দলটির জন্য আপনার সবচেয়ে বেশি আক্ষেপ হচ্ছে? কমেন্টে জানাতে পারেন।